আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করা যাক। প্রথমেই একটা হাততালি সেই সমস্ত দর্শকদের জন্য যারা গতকালের লাইভ সেশন আমাদের সাথে জুড়ে ছিলে পুরো শুরু থেকে শেষ অবধি, এবং তাদের বহুমূল্য মতামত, ওপিনিয়ন, সাজেশনস আমাদের চ্যানেলে শেয়ার করেছিলে। তোমাদের জন্য কিন্তু গতকালের লাইভ ওয়াচ অ্যালংটা কিন্তু এত সাকসেসফুল হয়েছে। তো প্রথমেই তোমাদের ধন্যবাদ। চ্যানেলটা এভাবেই গ্রো করুক তোমাদের সাপোর্ট এবং সমর্থনে, এটাই এক্সপেকটেশন রেখে আজকের ভিডিওটা চলো শুরু করি। তো ভিডিও শুরু করার আগে যেটা বলি সেটা আবারও বলছি, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটার মেইন বিষয়বস্তু থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মোহনবাগান এবং শ্রীনিধি ম্যাচকে নিয়ে হবে। কিন্তু তার আগে কতগুলো ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। প্রথম যে জিনিসটা, যে কালকের ম্যাচটা এবং আগামী সমস্ত ম্যাচ সুপার কাপের কিন্তু কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না, যতটুকু খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং নিঃসন্দেহে এটা কিন্তু একটা ব্যাড মুভ, এবং ফুটবলের ডেভেলপমেন্ট যদি একটা দেশে করাতে চাওয়া হয় তাহলে কিন্তু ফুটবলকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার একমাত্র মাধ্যম কিন্তু টিভি, এবং টিভিতে যদি লাইভ টেলিকাস্ট না হয় তাহলে একটা স্পোর্টস টুর্নামেন্টের ভিউয়ারশিপ কিন্তু অনেক কম হবে। সেক্ষেত্রে গতকালের দুটো ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো ম্যাচই কিন্তু অনেক দর্শক বন্ধু দেখতে পায়নি, এবং তারা কিন্তু আমাদের ওভার ইমেল বা কমেন্ট করেও জানিয়েছিল যে দাদা কোথায় ম্যাচটা হবে, কিন্তু আলটিমেটলি কোনো চ্যানেলে ম্যাচ দেখার সুযোগ ছিল না, এবং সেটা আমাদের কিন্তু তাদের জানাতে হয়। এনিওয়েজ, এটা একটা খারাপ, কিন্তু অবভিয়াসলি AIFF এটা ভাবা উচিত, এবং যাতে ভবিষ্যতের ম্যাচগুলো এবং কাল থেকে ম্যাচগুলো যাতে, বা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলো ইনক্লুডিং ডার্বি যদি টিভিতে ব্রডকাস্ট করানো যায় সেই ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আর এই নিয়ে বেশি কথা বলবো না, চলো তাহলে টপিকটা শুরু করি। যারা প্রি ম্যাচ অ্যানালিসিস দেখেছিলে শ্রীনিধি ডেকান এবং মোহনবাগান ম্যাচ নিয়ে, তাদের কিন্তু আমরা একটা কথা বলেছিলাম, শ্রীনিধি ডেকানের টিমটা কিন্তু অতটাও খারাপ নয়। শ্রীনিধি ডেকান টিমটা এই মুহূর্তে আই লিগ জেতার রেসে রয়েছে, এবং আই লিগ জেতার ক্ষেত্রে মোহামেডান, শ্রীনিধি ডেকান এই টিম কিন্তু খুব আশেপাশে রয়েছে, এবং যে কোনো একটা টিম কিন্তু জিততে পারে, এবং বাকিদেরও অবশ্যই চান্স আছে। এই টিমটার বিশেষত্ব হলো এই টিমের ডিফেন্স এবং মাঝমাঠ কিন্তু যথেষ্ট স্ট্রং। গতকালের ম্যাচে যদি আমরা শ্রীনিধি ডেকান সম্বন্ধে বলতে পারি, তাহলে শ্রীনিধি ডেকান প্রথম হাফের প্রথম 25 মিনিট কিন্তু খুবই ভালো খেলেছে, এবং অ্যাটাকিং এর ক্ষেত্রে ওরা ডিফেন্সিভটাকে কিন্তু আগে রেখেছিল যে হ্যাঁ মোহনবাগান একটা ISL খেলার টিম, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো যে এদের কিন্তু 5 বিদেশি নেমেছিল, এবং তারা যে ধারে ভারে শক্তিশালী একটা টিম মোহনবাগান, যতই তাদের 7টা প্লেয়ার ন্যাশনাল ডিউটি থাকুক, 6 জন বিদেশির মধ্যে 5 জন তো খেলছে, বাকি 6টা ন্যাশনাল প্লেয়ারে কিন্তু তারা যথেষ্ট ধারে ভারে এগিয়েছিল অ্যাজ এ টিম। এবং এই টিমটার এগেনস্টে খেলার ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা ছোট দলের যা হয়, যা ফার্স্ট টাইম খেলার এক্সপিরিয়েন্স, তারা কিন্তু ডিফেন্সিভ একটা স্ট্র্যাটেজি নিয়েছিল, এবং গতকাল কিন্তু ডিফেন্সিভভাবেই তারা স্টার্ট করেছিল। ডিফেন্সটাই মেন, মাঝমাঠ এবং ডিফেন্সকে শক্তিশালী রেখে তারা কিন্তু ক্রমাগত কাউন্টার অ্যাটাক করছিল। ফার্স্ট হাফের প্রথম 30 মিনিট তোমরা যদি খেলা দেখো, এবং 30 মিনিট খেলার মধ্যে কিন্তু ওরা প্রথম 20 মিনিটে দুটো ভালো চান্সেস পায়, একটা একটুর জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়, এবং দ্বিতীয়টা কিন্তু সাইড দিয়ে বেরিয়েছে, জাস্ট এক চুলের তফাৎ। কিন্তু আমাদের গোলকিপারের অ্যালার্টনেসের জন্য কিন্তু কালকে অনেক সুযোগ শ্রীনিধি ডেকান কিন্তু মানে পেয়েও কিন্তু কনভার্ট করতে পারেনি, শুধুমাত্র আমাদের গোলের কিপারের অ্যালার্টনেসের জন্য। এবং খারাপ লাগছে এই গোলকিপারের জন্য, যেহেতু আমাদের বিশাল কায়েতের মধ্যে একজন চ্যাম্পিয়ন গোলকিপার আছে, তো সেভাবে খেলার সুযোগ পায় না, কিন্তু যেটুকু সুযোগ সে পেয়েছে বা ভবিষ্যতেও পাবে সেটা সদ্ব্যবহার করবে, এবং আলটিমেটলি একটা ইমার্জিং গোলকিপার হিসেবে উঠে আসুক, এটাই আমরা এক্সপেক্ট করি। এবার শ্রীনিধি ডেকানের প্রথম হাফে যে পেনাল্টিটা, সেটা সম্বন্ধে আসি। সেই পেনাল্টিটার ক্ষেত্রে কিন্তু অবদান হলো আমাদের সুমিত রাঠি কিন্তু বলটা বেরিয়ে যাওয়ার পরে আননেসেসারিলি একটা ট্যাকেল করে বক্সের মধ্যে, এবং সেই ট্যাকেলটার অ্যাকচুয়ালি কেন ও করতে গেল সেটাও আমরা ঠিক বুঝলাম না। ট্যাকেলটা আলটিমেটলি করে ফেললো, এবং রেফারি কাছেই ছিল, এবং এটা একটা ক্লিয়ার কাট পেনাল্টি, এবং পেনাল্টি থেকে উইলিয়ামস 28 মিনিটের মাথায় কনভার্ট করে মোহনবাগানকে 1 গোলে এগিয়ে দেয়। এই 28 মিনিটের গোল অবধি কিন্তু মোহনবাগানের সেরকম কোনো কনস্ট্রাকটিভ অ্যাটাক কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ, আগের ম্যাচগুলোর তুলনায় কিন্তু এই ম্যাচগুলোতে অ্যাটলিস্ট তার ডিফেন্স এবং মাঝমাঠ কিছুটা হলেও বেটার ফুটবল খেলেছে, এটা আমি এক্সপেক্ট করব। এবং এক্ষেত্রে একটা জিনিস বলবো, ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু কালকে দুজন প্লেয়ার যাদেরকে নতুন নামিয়েছিল, যার কথা না বললেই না, অভিষেক সূর্যবংশী এবং দ্বিতীয়জন হলো তোমার রাজ বাসফোর, এরা কিন্তু এক্সেপশনালি ওয়েল খেলেছে, এবং মোস্ট প্রবাবলি রাজ বাসফোর যেরকম খেলেছে সে কিন্তু আনোয়ার আলীর একটা অল্টারনেটিভ হলেও হতে পারে, আর এই কিন্তু থাপার অল্টারনেটিভ হিসেবেও কিন্তু খেলতে পারে, বা খেলার ওই পজিশনে সে খেলতে পারে, এটা আমার অনুমান।
আমি জানি না, তোমরা আরও বেটার বলতে পারবে। তো এনিওয়েজ কালকে মাঝমাঠ একটু বেটার খেলেছে এবং ডিফেন্স অনেক বেটার খেলেছে। আর একটা জিনিস সেটা হলো যে আমরা মোরালে সবাই এটা এক্সপেক্ট করেছিলাম যে কালকে 4-4-2 ফরমেশনে খেলবে, কিন্তু না, সেই 3-5-2 ফরমেশনই খেলেছে। কিন্তু মাঝমাঠকে কিন্তু অনেকটা কম্প্যাক্ট মনে হলো এবং কালকে দিমি পেট্রাটসকে কিন্তু অনেকটা জায়গা জুড়ে খেলতে দেখা গেছে এবং তার সাথে কিন্তু আশিস রায়ের প্রেজেন্সটা কিন্তু ফেল্ড হয়েছে এবং সে কিন্তু অনেকগুলো মানে ফ্রুটফুল পাস কিন্তু বাড়িয়েছিল ফল্টওয়ার্ডকে লক্ষ্য করে, মাঝে মাঝে সে নিজেও শটটা নিচ্ছিল এবং তার প্রেজেন্স কিন্তু কালকে মাঠে বোঝা গেছে। কিন্তু যার প্রেজেন্স বোঝা যায়নি সে হলো হুগো বুমোস কিন্তু কালকে মাঠে সেরকম প্রেজেন্স বোঝা যায়নি। কিন্তু খেলাটা মেনলি দিমি পেট্রাটস, আশিস রায় এবং 2 স্ট্রাইকার, তার মধ্যে বিশেষ করে কামিন্সকে বেশি দেখা গেছিল। সাদিকও অ্যাজ ইউজুয়াল যেমন হয় যে বলটার পজিশনেও পৌঁছতে পারে না টাইম মতো, বা পৌঁছেও কিন্তু এতটা সময় নষ্ট করে যে বাকি ডিফেন্ডাররা যারা আশেপাশে আছে তারা তাকে আইদার পুশ করে বা তার কাছ থেকে বলটা স্ন্যাচ করে নেয়, আলটিমেটলি সে কিছু করতে পারে না। কিন্তু কাজের কাজ এটাই যে কালকে 2 জন স্ট্রাইকার গোল পেয়েছে, কিন্তু গোল পাওয়ার ক্ষেত্রে আমি বলবো দুটো ক্ষেত্রেই কিন্তু 2 জন স্ট্রাইকারের কৃতিত্ব থেকে তাকে যে শটটা প্রোভাইড বা বলটা যে প্রোভাইড করেছে তার কৃতিত্ব বেশি। তো যাই হোক, এবার মোহনবাগান প্রসঙ্গে আসবো, কিন্তু শ্রীনিধি ডেকানের সম্বন্ধে কতগুলো জিনিস আরও তোমাকে বলে রাখি। ফার্স্ট হাফে কিন্তু ক্লিয়ার পেনাল্টি পেয়েও তারা কিন্তু এগিয়ে যায় এবং তারপরে মোহনবাগান কিন্তু আলটিমেটলি আক্রমণ শুরু করে এবং 1-1 হওয়ার পর শ্রীনিধি ডেকানের যে ফুল স্ট্র্যাটেজিটা হয়েছিল সেটা হলো যে ওরা কিন্তু সেকেন্ড হাফটাতেও চেষ্টা করে যাতে ডিফেন্সিভ ফুটবলটা খেলে অ্যাটলিস্ট 1 পয়েন্ট নিয়ে ঘরে যাওয়ার জন্য, এবং এইটা কিন্তু মোহনবাগান কিছুটা হলেও আন্দাজ করে বা কোচ আন্দাজ করার পরে কিন্তু তাদের আক্রমণের তেজটা বাড়িয়ে দেয়। প্রথম হাফে যত না শট অন টার্গেট ছিল, সেকেন্ড হাফে কিন্তু শটের পরিমাণ বেড়ে যায়, অ্যাটাকিংয়ের ধার বাড়ে এবং আলটিমেটলি তারই ফসল হলো 2-1। যদিও সেকেন্ড গোলের ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি থাকবে যে এটা একটা অফসাইড, যদিও মানে কালকে ম্যাচের কভারেজ হয়তো মাঠের একটা কি দুটো ক্যামেরা দিয়ে এন্টায়ার ম্যাচটা কভার করা হয়েছে, কিন্তু যদি স্ট্রেট লাইন অনুযায়ী দেখা যায় তাহলে যতটা আমার মনে হয় যে এটা অফসাইড ছিল না, বা খুব মার্জিনাল হয়তো হতে পারে, কিন্তু ফুটবল খেলায় সবকিছুই পসিবল। গোল মানে গোল, এটা নিয়ে দ্বিতীয় কোনো দ্বিমতের চান্স নেই। এবং দ্বিতীয়ার্ধে অভিষেক সূর্যবংশী কিন্তু 2টো হলুদ কার্ড দেখার পরে কিন্তু মাঠের বাইরে বেরিয়ে যায় এবং সেই 10 মিনিট কিন্তু শ্রীনিধি ডেকান যথেষ্ট আক্রমণ করে। দ্যাট ইজ ম্যাচের লাস্ট 10 মিনিট, মানে এক্সট্রা টাইমের 5 মিনিট এবং রেগুলেশন টাইমের 5 মিনিট, এই 10 মিনিট কিন্তু মোহনবাগান বক্সে একটার পর একটা আক্রমণ ছিল এবং বলটা ম্যাক্সিমামই মোহনবাগান হাফেই ঘোরাফেরা করেছে। তোমরা যারা লক্ষ্য করেছো বা খেলা দেখেছো, এই সময় কিন্তু অনেকগুলো চান্সেস ওরা পেয়েছে, কিন্তু লাকিলি সেই কোনো চান্স থেকে তারা কনভার্ট করতে পারেনি, থ্যাঙ্কস টু আওয়ার ডিফেন্স। কিন্তু ডিফেন্সেরও ফাঁকফোকর তখন বেরোতে শুরু করেছিল। বড়সড় কোনো দলের জন্য কিন্তু এটা একটা কনসার্ন হতে পারে মোহনবাগানে, যে এইরকম ডিফেন্স কিন্তু এখনও অনেক ফাঁকফোকর রয়েছে এবং কোচের কিন্তু এটা দেখা উচিত যে এই ফাঁকফোকরগুলোকে কীভাবে আইএসএল শুরুর আগে ভরাট করা যায় বা অ্যাটলিস্ট ডার্বির আগে। আদারওয়াইজ কিন্তু এই ডিফেন্স বা মাঝমাঠ নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, যেখানে আমাদের স্ট্রাইকারটা কিন্তু এখনও সুযোগের পর সুযোগ নষ্ট করে যাচ্ছে। প্রথম যে শটটা সে নিয়েছিল যেটা বারে লাগে এবং বারে লেগে কিন্তু ডিফ্লেক্ট করে কামিন্সের কাছে পৌঁছে এবং কামিন্স একটা টোকা মেরে কিন্তু বলটা গোলে জালে জড়িয়ে দেয়। এক্ষেত্রে গোলটা হয়তো কামিন্সের নামে, কিন্তু পুরো ক্রেডিটটা কিন্তু আমি দেবো অভিষেক সূর্যবংশীর ক্ষেত্রে। আর দ্বিতীয় হলো যে পেট্রাটস, আমি আগেই বললাম যে কালকে কিন্তু পেট্রাটস সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই রোলটাতে কিন্তু খেলেছে এবং এক্সেপশনাল ফুটবল খেলেছে। ওকে মাঝ মাঠেও দেখা গেছে, কখনো আক্রমণও দেখা গেছে এবং মাঝে মাঝে ডিফেন্সে নেমে এসে কিন্তু বল ধরে এগোতে তাকে দেখা গেছে, মানে অনেকটা লোড হিসেবে খেলেছে। এবং অ্যাজ আ ক্যাপ্টেন এইরকম মাঠ জুড়ে খেলাটাই কিন্তু আমরা একটা ক্যাপ্টেনের কাছ থেকে এক্সপেক্ট করি, যেটা গতকাল ডিমি পেট্রাটস খেলেছে। কিন্তু আনলাকি এটাই যে সে নিজে কোনো গোল পায়নি এবং তার সতীর্থ হুগো বুমোসের প্রেজেন্স কোনো ফিল হয়নি, এটা কিন্তু অবশ্যই একটা কনসার্ন ব্যাপার। আর দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো যে আশিস রায় কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে এবং অ্যাজ আ মানে তার যোগ্য হিসাবেই কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ সম্মান দেওয়া হয়েছে। তো আলটিমেটলি ফুটবল হিসেবে কিন্তু খুব একটা দৃষ্টিনন্দন ফুটবল হয়নি এবং আমাদের স্ট্রাইকারটা 2টো গোল পাওয়ার পরেও কিন্তু আমি এটা বলবো না যে তারা এক্সেপশনালি ওয়েল পারফর্ম করেছে। সাদিকু যেমন পারফর্ম করে সেমনিই করেছে এবং কামিন্সও যেমন পারফর্ম করা সেমনি করেছে, তাদের মধ্যে কোনো চেঞ্জেস আমরা দেখতে পাই। আপাতত আগামী যে 14 তারিখের ম্যাচ দুপুর 2টোর সময়, সেই ম্যাচটা কেমন হবে সেই নিয়ে একটা অ্যানালিসিস হবে এবং রাত্রিরে আমরা লাইভ সেশন করব। তোমরা সবাই জয়েন করো এবং আশা করি কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই। এই ভিডিও সংক্রান্ত কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট অ্যান্ড জয় মোহনবাগান।